চ্যাপ্টার 401 ডিভাইন এপিফানি। ব্যাকল্যান্ড মন্দিরের মতো দেখতে একটা বেজমেন্টের ভেতর। হুডওয়ালা একটা কালো আলখাল্লা পরে মিস্টার এ নিশ্চুপ হয়ে বসে আছে। সে দ্য হ্যাংড জায়েন্টের একটি মূর্তির সামনে দীর্ঘক্ষণ ধরে শান্তভাবে হাঁটু গেড়ে প্রার্থনা করছিল। হঠাৎ তার কান খাড়া হয়ে গেল, যেন সে অলৌকিক কিছু শোনার চেষ্টা করছে। সামান্য সময়ের নীরবতা। মিস্টার এর হাত দুটো হঠাৎ ঝটকা দিয়ে উপরে উঠে এলো। সে তার বাম হাতের তালু দিয়ে ডান হাতের তর্জনীটা মট করে ভেঙে ফেলল। রক্তাক্ত সেই আঙুলটা সে নিজের মুখে পুরে দিল। তারপর কোনো একটা কুড়কুড়ে নাস্তা খাওয়ার মতো করে সেটা চিবোতে লাগল। ঘর জুড়ে মড়মড় করে হাড় চিবানোর শব্দ হতে লাগল। ঢোক গিলার শব্দ হল। মিস্টার এর গলাটা একটু নড়ে উঠল, আর চিবানো আঙুলটা তার পেটে চলে গেল। হঠাৎ তার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করল। দেখে মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো সত্তা তাকে জাপটে ধরে ঝাঁকাচ্ছে। এই কাঁপাকাঁপির মধ্যেই মিস্টার এ তার ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দিল। আঙুলের ক্ষত থেকে বের হওয়া রক্ত দিয়ে সে মেঝেতে কিছু কথা লিখতে শুরু করল। সেই কথাগুলো জতুন কিংবা ড্রাগনিজ ভাষায় ছিল না, যা প্রকৃতির শক্তিকে জাগিয়ে তুলতে পারে। এমনকি সেগুলো হার্মিজ ভাষাতেও ছিল না, যা সাধারণত উৎসর্গের আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয়। পরিবর্তে সেগুলো লেখা হচ্ছিল সবচেয়ে সাধারণ এবং প্রচলিত ভাষা লোয়েনে। মেঝেতে লাল রঙগুলো দ্রুত জমা হতে লাগল এবং কয়েকটা বাক্যে পরিণত হল। খুঁজে বের করো সেই দ্য ফুল যে এই যুগের নয়, ধূসর কুয়াশার উপরের রহস্যময় শাসক, দ্য কিং অফ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, যে সৌভাগ্যের নিয়ন্ত্রক। ব্যাকল্যান্ডে থাকা তাদের ভক্ত আর অনুসারীদের এই ডিভাইন এপিফ্যানি বা ঐশ্বরিক প্রত্যাদেশ শেষ হওয়ার পর মিস্টার এর কাঁপুনি থামল। তার সেই ক্ষতবিক্ষত আঙুলের জায়গা থেকে নতুন একটি আঙুল গজিয়ে উঠল। সে মাথা নিচু করে নিজের লেখা শব্দগুলো মন দিয়ে পড়ল। ছায়ার আড়ালে তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। আপনার আদেশ শিরোধার্য ঈশ্বর। মিস্টার এ বিনম্রভাবে সিজদাহ করার মতো করে লুটিয়ে পড়ল। মনে হল সে যেন তার জীবনের উদ্দেশ্য নতুন করে খুঁজে পেয়েছে। সিটি অফ সিলভার বা রূপার শহর স্পায়ারের একদম চূড়ায়। এল্ডার লোভিয়া জানালার কাছে গিয়ে দাঁড়াল। সে অন্ধকারের মাঝে নিচের দিকে টিমটিমে মোমবাতির আলোর দিকে তাকিয়ে থাকল। তার চোখের অভিব্যক্তি কিছুটা নরম হয়ে এল। বেশ কিছুক্ষণ পর দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। চিফ। এল্ডার লোভিয়া দ্রুত ঘুরে দাঁড়াল এবং হাসি মুখে আগন্তুককে অভ্যর্থনা জানাল। দরজাটা নিজে থেকেই পেছনের দিকে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং ডেমন হান্টার কলিন ইলিয়াড। কলিন ইলিয়াডের গায়ে একটা বাদামি কোট এবং কোমরের চারপাশে চামড়ার বেল্ট জড়ানো ছিল, যেটাতে অনেকগুলো গোপন পকেট রয়েছে। লোভিয়া, অনুসন্ধানকারী দলের অস্বাভাবিক আচরণের সত্যতা যাচাই করা হয়েছে। মিস্টার কলিন বেশ শান্ত গলায় কথাগুলো বলল। দলের ক্যাপ্টেন হিসেবে তোমার অবস্থা যাই হোক না কেন, তোমাকে এখন 3 দিন অন্ধকূপে বন্দী থাকতে হবে। গ্লোরি ক্রাউনের মাধ্যমে তোমাকে পবিত্র করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তুমি নিশ্চয়ই জানো যে এটাই আমাদের নিয়ম। লোভিয়া মোটেও রেগে গেল না, বরং সে শান্তভাবে হাসল। আমি জানি। আমি নিজেও অনেকদিন অন্ধকূপে থাকার প্রস্তুতি নিয়ে রেখেছি। সব শেষ হওয়ার পর আপনারা যে কোনো ব্যবস্থা নিতে পারেন, এমনকি যদি আপনারা আমাকে বিশ্বাস না করেন তবুও আমার কোনো আপত্তি নেই। কথাগুলো বলতে বলতে লোভিয়া দরজার দিকে এগিয়ে গেল। সে ডেমন হান্টার কলিনের পাশ কাটিয়ে যাওয়ার সময় তার দিকে একবার তাকাল। কলিন ইলিয়াড নিঃশব্দে ঘুরে দাঁড়াল এবং পেঁচানো সিঁড়ি দিয়ে তার পেছনে পেছনে নিচে নামতে লাগল। মাঝপথে পৌঁছানোর পর তাদের কানে মানুষের বুক ফাটানো কান্নার শব্দ আর চিৎকার ভেসে এল। আবার কি শুরু হয়েছে? লোভিয়া কিছুটা বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল। কলিন মাথা নেড়ে নিচু স্বরে উত্তর দিল, হ্যাঁ, এটাই আমাদের নিয়তি, যা থেকে আমরা কখনোই পালাতে পারব না। এই মুহূর্তে স্পায়ারের মাঝখানের একটি বড় হলরুমে এক ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছিল। অনুসন্ধানকারী দলের সদস্য এবং সিটি অফ সিলভারের কিছু বাসিন্দা যারা দূষিত হয়ে গিয়েছিল, তাদের সবাইকে মেঝেতে চেপে ধরে রাখা হয়েছে। পবিত্র কোনো এক অলৌকিক আলো তাদের ওপর বিশাল কোনো পাহাড়ের মতো চাপ সৃষ্টি করছে, যাতে তারা নড়াচড়া করতে না পারে। প্রায় 40 বছর বয়সী এক কালো চামড়ার দম্পতি হাতে একটা জটিল নকশা করা তলোয়ার নিয়ে 20 বছর বয়সী এক যুবকের সামনে এসে দাঁড়াল। যুবকটির শরীর ইতোমধ্যে মাংসের পিণ্ডে পরিণত হয়েছিল, কিন্তু তার মাথাটা তখনও অক্ষত। সেই মাথা থেকে লম্বা, পাতলা আর রক্তবর্ণের একটা লতা বা শিকড়ের মতো জিনিস বের হয়ে আসছিল। বাবা মাকে এগিয়ে আসতে দেখে সে আতঙ্কে চিৎকার করে উঠল, বাবা, মা, তোমরা এসব কি করছো? আমাদের না আজ রাতে একসাথে লোহার বিচ্ছু পুড়িয়ে খাওয়ার কথা ছিল? বাবা, মা, আমি তোমাদের জন্য অনেকগুলো লোহার বিচ্ছু ধরে এনেছি। সেই দম্পতি আর সহ্য করতে পারল না। তারা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু হাতের তলোয়ারটা বাতাসের ওপর তুলে ধরল। দুবার তলোয়ার বসিয়ে দেওয়ার শব্দ হল। যুবকটির চিৎকার থেমে গেল। প্রথমে তার শরীরটা একটু কেঁপে উঠল, তারপর সে পুরোপুরি নিথর হয়ে গেল। অন্য এক কোণায় 10 বছরের একটি ছোট মেয়ে হাতে
সেই জটিল নকশার তলোয়ার তুলে ধরেছে। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। সে তলোয়ার দিয়ে তার নিজের বড় বোনকে আঘাত করল। মেঝেতে পড়ে থাকা সেই বড় বোন হঠাৎ হেসে উঠল। সে খুব মৃদু স্বরে বলল, আজ থেকে তোমাকে নিজের মতো করে বাঁচতে হবে। আর কখনো এমন সহজ সরল বা অবুঝ হয়ে থেকো না। ছোট মেয়েটা এতটাই কাঁদতে শুরু করল যে তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। তার হাতের তলোয়ারটা বাতাসের মাঝখানে থমকে গেল, কিন্তু হঠাৎ করে একটা শক্ত হাতের তালু তার হাতের ওপর চাপ দিল এবং তলোয়ারটাকে সামনের দিকে ঠেলে দিল। একটা গোঙানির শব্দ হল। ছোট মেয়েটা একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। সে যেন আর কিছু শুনতেও পাচ্ছিল না, দেখতেও পাচ্ছিল না। এটাই হল সেই প্রাচীন অভিশাপ যার কবলে সিটি অফ সিলভারের সবাই বন্দী। মৃত্যুর পর যেন তারা কোনো ভয়াবহ মন্দ আত্মায় পরিণত না হয়, সেটা নিশ্চিত করার জন্য তাদের নিজেদের রক্তের আত্মীয়দের হাতেই মরতে হয়। ডার্ক পুরোপুরি একটা দানবে পরিণত হয়েছিল এবং কোনো এক অজানা সত্তা তাকে কলুষিত করে ফেলেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়ার সম্ভাবনা ছিল না। তা সত্ত্বেও শ্যাডো মনিটর তাকে সাথে সাথে মেরে ফেলার সাহস করেনি। পরিবর্তে সে দানবটিকে আটকে রেখে স্পায়ারে নিয়ে এসেছিল যেন তার বাবা মা এসে তাকে মারতে পারে। না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। অনুসন্ধানকারী দলের সদস্যরাও এখন একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, যা গত 2000 বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে। যদিও এই অবস্থায় মারা যাওয়ার পর কেউ আবার দানব হবে কিনা তা কেউ জানে না, তবুও কেউ ঝুঁকি নিতে চায় না। সৌভাগ্যবশত সিটি অফ সিলভারের জনসংখ্যা খুব বেশি নয় এবং তারা সবাই একই এলাকায় থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থায় প্রতিটি প্রজন্মের মধ্যে রক্তের সম্পর্কের একটা যোগসূত্র রাখা হয়। এমনকি 3 প্রজন্মের সীমাবদ্ধতা থাকলেও অনেক আত্মীয় খুঁজে পাওয়া সম্ভব। এই কারণেই প্যাট্রোল টিমের জন্য লোক বাছাই করার সময় রক্তের সম্পর্কের বিষয়টি মাথায় রাখা হয়, যাতে জরুরি পরিস্থিতিতে আত্মীয়দের দিয়ে এই কাজ করানো যায়। তবে অনুসন্ধানকারী দলের ক্ষেত্রে নিয়মগুলো এতটা কঠোর ছিল না, কারণ তাদের কাজই হল অন্ধকারের গভীরে সিটি অফ সিলভার থেকে অনেক দূরে যাওয়া। সেখানে তারা মারা গেলে বা দানব হয়ে গেলেও শহরের নিরাপত্তার খুব একটা ক্ষতি হবে না। যদি কোনো বাসিন্দার 3 প্রজন্মের মধ্যে কোনো রক্তের আত্মীয় না থাকে, তবে তাকে কড়া নজরদারিতে রাখা হয়। সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে বা বৃদ্ধ হলে তাকে সিটি অফ সিলভার থেকে দূরে অন্ধকারের গভীরে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। অনুসন্ধানকারী দলের আগের ক্যাপ্টেন উডেল যখন অন্ধকূপে বন্দী ছিল, তখন সেখানে 3 জন এল্ডার উপস্থিত ছিল, কিন্তু শেষ পর্যন্ত চিফ কলিন ইলিয়াড নিজেই পদক্ষেপ নিয়েছিল। না হলে তাদের হয়তো তাকে সিল করে রাখতে হতো, কারণ উডেল ছিল কলিনের এক সরাসরি আত্মীয়ের বড় ভাই। শেফার্ড লোভিয়া এবং ডেমন হান্টার কলিন নিঃশব্দে স্পায়ারের একদম নিচের তলায় এসে পৌঁছাল। কয়েকজন ডন প্যালাডিন তাদের সাথে ছিল। তারা সবাই মিলে অন্ধকূপের একদম শেষ মাথায় গিয়ে থামল। শিগগিরই তারা একটি সেলের সামনে দাঁড়াল। ডন প্যালাডিনরা কিছুটা দূরত্ব বজায় রেখে সেখানে অবস্থান নিল। লোভিয়া খুব স্বাভাবিকভাবে ঘরের ভেতর ঢুকে গেল। সেখানে শুধু একটা বিছানা, একটা টেবিল আর একটা মোমবাতি ছিল। লোহা দিয়ে তৈরি দরজাটা বন্ধ হওয়ার আগে সে তার ছাই রঙের চোখ জোড়া দিয়ে মিস্টার কলিন ইলিয়াডের দিকে তাকাল। চিফ, আপনি একবার আমাকে বলেছিলেন যে সিটি অফ সিলভারের কোনো বাসিন্দা যদি অন্ধকারের গভীরে মারা যায়, তবে তারা সাথে সাথে মন্দ আত্মায় পরিণত হয় না। সেটা হতে কয়েকদিন সময় লাগে। তাই অনুসন্ধানকারী দলের অন্য সদস্যদের হাতে তাদের থেকে দূরে সরে যাওয়ার জন্য যথেষ্ট সময় থাকে। কলিন মাথা নেড়ে সম্মতি জানাল। লোভিয়া চোখ বন্ধ করল এবং তার মুখে একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল। 2 মাস আগের এক অভিযানে আমার দলের একজন সদস্য আমার চোখের সামনে মারা গিয়েছিল। আমি তখন সবার থেকে আলাদা হয়ে যাওয়ার ভান করেছিলাম। সেখানে 5 দিন অপেক্ষা করেছিলাম, কিন্তু সে কোনো মন্দ আত্মায় পরিণত হয়নি। ডেমন হান্টার কলিন চুপচাপ তার দিকে তাকিয়ে থাকল। ভারী লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে সিল হয়ে যাওয়ার আগ পর্যন্ত সে একটি শব্দ উচ্চারণ করল না। ধূসর কুয়াশার ওপরে সেই প্রাচীন প্রাসাদে ক্লাইন মোরেত্তি বসে আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ক্লাইন দেখল যে লিটল সান বা ডেরিক বার্গের সেই লাল রঙের নক্ষত্রটির কোনো পরিবর্তন হচ্ছে না। তখন সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে ডেরিক সফল হয়েছে। ক্লাইন নিজের কপাল ঘষল, তারপর তার আধ্যাত্মিক সত্তা দিয়ে শরীরকে জড়িয়ে নিয়ে বাস্তব পৃথিবীতে ফিরে এল। নিজের শরীরের অস্তিত্ব অনুভব করার সাথে সাথে ক্লাইন মোরেত্তির হাড় কাঁপানো শীত লাগল। সে একটা জোরালো হাঁচি দিল। দ্রুত নিজের চারপাশের আধ্যাত্মিক দেয়াল সরিয়ে সে বিছানায় ঢুকে পড়ল। কিন্তু দুর্ভাগ্যবশত তার বিছানাটা ততক্ষণে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো যে ধূসর কুয়াশায় থাকার সময় শরীরটা কিছুটা সুরক্ষা পায়, না হলে কাল নির্ঘাত ঠান্ডা লেগে যেত। ক্লাইন কম্বলটা ভালো করে মুড়ি দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই পরিস্থিতি দেখে তার আগের জীবনের একটা কৌতুকের কথা মনে পড়ে গেল। শরীর গরম করার মূল মন্ত্র হল কাঁপুনি। বিছানাটা আবার গরম হওয়ার আগ পর্যন্ত সে অলসভাবে নানা কথা ভাবতে লাগল। হ্যাঁ,
ইদানিং আমার হাতে তেমন কোনো জরুরি কাজ নেই। দ্য ম্যাজিশিয়ান পশনের নীতিগুলো মোটামুটি আয়ত্তে চলে এসেছে। এখন যদি আমি অসম্ভব কোনো কাজ করতে না যাই এবং শুধু স্বাভাবিকভাবে অভিনয় চালিয়ে যাই, তবে ইংরেজি নববর্ষের কাছাকাছি সময়ের মধ্যে এই পশনটা হজম হয়ে যাওয়ার কথা। পরবর্তী কাজ হল ফেসলেস পশনের জন্য দরকারি উপকরণ জোগাড় করা এবং টাকা জমানো। কিন্তু এগুলো হুট করে করার মতো কিছু নয়। ক্লাইনের মনের সেই উত্তেজনা ধীরে ধীরে কমে এলো। সে ভাবল আগামী 2-3 দিন একটু বিশ্রাম নেবে। বিছানা গরম হওয়ার সাথে সাথে সে কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেও বুঝতে পারল না। যখন তার ঘুম ভাঙল তখন সে গির্জার ঘণ্টার শব্দ শুনতে পেল। 8 বার ঘণ্টা বাজল। ক্লাইন মোরেত্তি তার হাতটা কম্বলের বাইরে বের করতেই তীব্র ঠান্ডা অনুভব করল। সে দ্রুত হাতটা ভেতরে ঢুকিয়ে নিল। আজ মনে হচ্ছে শীতটা আগের চেয়েও বেশি পড়েছে। যেহেতু তেমন কোনো কাজ নেই, তাই সে আরও কিছুক্ষণ ঘুমানোর সিদ্ধান্ত নিল। বিশ্রামের আমেজে সে আবার চোখ বন্ধ করল। কিন্তু কিছুক্ষণ পরেই তার পেটের ভেতর গুড়গুড় শব্দ হতে লাগল। পেটের টান আর শীতের আরামের মধ্যে এক কঠিন লড়াই শুরু হল। জীবনটা আসলেই কঠিন সিদ্ধান্তে ভরা, ক্লাইন বিড়বিড় করে বলল। প্রায় 10 মিনিট ধরে নিজের আলস্য আর ক্ষুধার মধ্যে যুদ্ধ করার পর সে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল। সে বিছানা থেকে উঠে পাশের বাথরুমে ছুটে গেল। জামাকাপড় বদলে আর হাত মুখ ধুয়ে সে নিচতলায় নেমে এলো। সে ঠিক করল আজ ফেইনাপটার নুডলস রান্না করবে। এবার সে দোকান থেকে কেনা মাংসের সস ব্যবহার করল না। পরিবর্তে সে 2 দিন আগে নিজের বানানো মাংসের পেস্ট ব্যবহার করার সিদ্ধান্ত নিল। নিজের স্মৃতিশক্তি কাজে লাগিয়ে সে খুব সাবধানে উপকরণগুলো বেছে নিয়ে এই পেস্ট তৈরি করেছিল। যদিও 2 জগতের উপকরণের মধ্যে কিছুটা পার্থক্য আছে, তাই একদম হুবহু আগের মতো স্বাদ পাওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও চেখে দেখার পর ক্লাইনের কাছে এটা বেশ ভালোই লাগল। খুব অল্প সময়ের মধ্যেই তার সামনে এক বাটি ফেইনাপটার নুডলস হাজির হল। ক্লাইনের কাছে মনে হল সকালটা আসলেই দারুণ। এই জগতের রীতি অনুযায়ী সে খাওয়ার সময় সংবাদপত্রগুলো খুঁটিয়ে দেখতে লাগল। সে প্রথমেই দেখে নিল আই অফ উইজডম কোনো বিজ্ঞাপন দিয়েছে কিনা। গতরাতের পরিকল্পনা অনুযায়ী সে আজ একটু আনন্দ ফুর্তি করতে চায়। তাই সে ভাবছিল কোনো কনসার্ট, অপেরা নাকি নাটক দেখতে যাবে। ওয়েস্ট বারো, হিলস্টন বারো বা চেরুড বারোর মিউজিক হলগুলোর টিকিটের দাম অন্তত 6 সলি। আর কোনো নামকরা শিল্পী থাকলে সেটা কয়েক পাউন্ড পর্যন্ত হতে পারে। সাধারণ মানুষের জন্য বানানো মিউজিক হলগুলোর খরচ 6 থেকে 9 পেন্সের মতো। আর ইস্ট বারোর গরিব মানুষের জন্য যে জায়গাগুলো আছে সেখানে মাত্র 1 পেন্স খরচ করলেই চলে। ক্লাইন আজকের বিনোদনের জায়গা বেছে নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজগুলো উল্টে পাল্টে দেখছিল। ঠিক সেই মুহূর্তে দরজার বেল বেজে উঠল। ডিং ডং।